দর্শক, ইস্পাহানী মির্জাপুর শাহ মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে আমি মনজুর আল মতিন। আজকে নির্বাচনী প্রচারণা থেকে আলাপ শুরু করতে চাই। সাম্প্রতিক রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। দুজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব শাহেদ আলম, সাংবাদিক ও বিশ্লেষক, এবং আছেন জনাব সরওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই সরওয়ার, আপনার কাছে আসতে চাই। নানান ধরনের আলাপ দুপক্ষ থেকে আসছে, ধীরে ধীরে উত্তাপ বাড়ছে। এর মধ্যে জোটের সমীকরণগুলো নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। আপনি যে আসনে নির্বাচন করছেন সেখানে এখন পর্যন্ত জামাত ইসলামের যিনি প্রার্থী তিনি প্রার্থিতা প্রত্যাহার করেননি। সব মিলিয়ে আপনাদের জোটটা ঠিকভাবে এগোচ্ছে কিনা, আপনারা যেভাবে পরিকল্পনা করেছিলেন? আপনাকে ধন্যবাদ। আমার প্রসঙ্গটা থেকে আসি। এটা নরসিংদী 2 আসন জোটের পক্ষ থেকে এটা শাপলাকলি মার্কা তথা আমাকে এখানে মনোনয়ন দেওয়া হয়েছে, চূড়ান্ত মনোনয়ন। কিন্তু সেখানে যিনি জামায়াতের প্রার্থী ছিলেন, জেলার সেক্রেটারি জনাব আমজাদ হোসেন, তিনিও জেলায় বেশ জনপ্রিয় নেতা এবং ওই আসনেও। ফলে স্বাভাবিকভাবেই তার মনোনয়ন উইথড্র করার শেষ দিনে তার ভক্ত এবং তাকে যারা অত্যন্ত ভালোবাসেন এবং শ্রদ্ধা করেন, তারা এক ধরনের পরিস্থিতি তৈরি করার কারণে এই মনোনয়নটা সেখানে মানে প্রত্যাহার করতে যেতে পারেন নাই। কিন্তু তাকে দলীয় নির্দেশনা হচ্ছে তার প্রতি যে তাকে এটা প্রত্যাহার করে আমার প্রতি সমর্থন জানাতে হবে। তো সেটা আমি আশা করছি যে খুব শীঘ্রই হবে। এবং আমার সাথে জামায়াত ইসলামের জেলা পর্যায়ের কিংবা উপজেলা পর্যায়ের যে নেতৃবৃন্দ যাদের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে যেহেতু এটা জোটের সিদ্ধান্ত, ফলে অবশ্যই তারা এই সিদ্ধান্তের পক্ষে আছেন এবং এটা কিভাবে পুরো জিনিসটাকে গুছিয়ে আবার জোটকে ঐক্যবদ্ধ করা যায় সে ব্যাপারে তারা চেষ্টা করছেন। এবং তাদের কাছে দলীয় কিংবা জোটের সিদ্ধান্তটাই, নির্দেশনাটাই সবচেয়ে বড়, এটা হচ্ছে তাদের বক্তব্য। ফলে এটা হচ্ছে আমার আসনের, আমি মনে করি যে এটা কেটে যাবে। এটা খুব সাময়িক একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে, কিন্তু আমি মনে করি কেটে যাবে। এখন এটা কেন হয়েছে, এটা হওয়ার খুব সঙ্গত এবং স্বাভাবিক কারণ আছে। দেখবেন আপনি বিএনপির জোটেও কিন্তু এই ধরনের কিছু ব্যাপার আছে, যেখানে বিএনপি থেকে অনেককে বহিষ্কার করতে হয়েছে যারা শেষ পর্যন্ত স্বতন্ত্র ইলেকশন করছেন। কিন্তু আমাদের এই জোটে কিন্তু এরকম বহিষ্কার করার কারণে স্বতন্ত্র ইলেকশন করছেন এরকম কোনো ঘটনা নাই। এটা হওয়ার একটা কারণ হচ্ছে প্রত্যেকেরই আসন কেন্দ্রিক অনেক কাজ থাকে প্রত্যেকটা সংগঠনের। আমাদের যেমন আমার আসনে নতুন সংগঠন হওয়ার পরেও এক্সটেন্সিভ কাজ ছিল আমাদের ওই আসন কেন্দ্রিক। একইভাবে জামায়াত ইসলাম ওই আসনে অত্যন্ত গোছানো একটা সংগঠন। ফলে স্বাভাবিকভাবে নেতাকর্মী যারা 1.5 বছর পরিশ্রম করেছেন তাদের একটা আবেগ আছে, সেই আবেগের প্রতি আমি সর্বোচ্চ রেসপেক্টফুল। কিন্তু আবার তাদের মধ্যে এই সাংগঠনিক শৃঙ্খলা এবং আদবও আছে যে তারা আসলে জোটের সিদ্ধান্তটা মেনে নিয়েই নতুন প্রার্থীর সাথে, মানে অন্তত জোটের নতুন প্রার্থীর সাথে তারা কাজ করবেন। এবং আশা করি যে আমরা সেখানে ভালো রেজাল্ট করতে পারবো। এখন মূল চ্যালেঞ্জ হচ্ছে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাদে তো সাম্প্রতিক অতীত বা পুরনো অতীতের অনেক কিছু সামনে চলে আসে। আপনারা এনসিপি দল হিসেবে আপনাদের নেতারা বিভিন্ন পর্যায়ে জামাত ইসলামের বিরুদ্ধে নানান ধরনের বক্তব্য দিয়েছেন এবং এখন সেগুলো আবার নতুন করে সামনে আসছে বা আনা হচ্ছে। আসলে এই যে জোটটা, তার সাথে নিকট অতীতের এই আপনাদের বক্তব্যগুলো, সেগুলো আসলে সমস্যা হচ্ছে কিনা এবং আপনাদের কাজগুলো কিভাবে এগোচ্ছে? দেখেন, আমরা কিন্তু গত 1.5 বছর পার্টি হওয়ার পরে আমাদের রাজনীতিটাকে ঠিক রেখে আমরা যখন যে ধরনের রাজনীতির কিংবা যার সমালোচনা করা দরকার মনে করেছি সেটা আমরা করেছি। এবং আমি মনে করি যে রাজনৈতিক দল হিসেবে সেই অধিকার কিন্তু আমাদের আছে। এবং জামায়াত ইসলামের কোনো কোনো ক্ষেত্রে যদি আমাদের সমালোচনা করার আমাদের দিক থেকে প্রয়োজন মনে করা হয়েছে, করেছি আমরা করেছি, তারাও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমাদের যে সমালোচনা করেন না ব্যাপারটা তা না। ফলে এইটা কিন্তু থাকবেই। এবং আমরা এমনকি জোট হওয়ার পরেও যে জামায়াত ইসলামের সমস্ত পজিশন এন্ডোর্স করি কিংবা জামায়াত ইসলাম আমাদের সমস্ত পজিশন এন্ডোর্স করেন, ব্যাপারটা কিন্তু তা না। এবং এটা নির্বাচনী অ্যালায়েন্সের মধ্যে এটা কথাই আছে যে যারা প্রত্যেকটা রাজনৈতিক দল অ্যালায়েন্সের তার রাজনীতি করবে, কিন্তু আমাদের আবার একটা বৃহত্তর নির্বাচন কেন্দ্রিক ঐক্য আছে। ফলে এটা খুবই স্বাভাবিক। এবং যে সমস্ত ফাউন্ডেশনের উপর বাংলাদেশ দাঁড়ানো কিংবা আমাদের রাজনৈতিক দলও যে সমস্ত জিনিসে বিশ্বাস করি আমরা, 47, 71, 24, এই যে ধারাবাহিকতা আমরা দেখি এবং বাংলাদেশ কেন্দ্রিক রাজনীতি, এগুলোতে আমরা এখনও অটুট আছি। এবং আমি মনে করি যে এটাকে মাথায় রেখেই সবাইকে রাজনীতি করতে হবে। এবং এই জোটও এই ব্যাপারে শতভাগ কমিটেড বলে আমি মনে করি। এখানে জামাতের আমির বিভিন্ন জায়গায় গেছেন। এখন পর্যন্ত সম্ভবত 3 জন প্রার্থী এনসিপি তাদের হাতে তিনি প্রতীক তুলে দিয়েছেন সমাবেশের মাধ্যমে। এতে করে এনসিপির নিজস্ব যে অবস্থান বা নাহিদ ইসলাম সহ এনসিপির নেতৃবৃন্দর যে জুলাই কেন্দ্রিক যে অবস্থান, সেটা কি খানিকটা হলেও জামাত আমিরের আশীর্বাদ নির্ভর এরকম একটা চিত্র কি সমাজে আসছে কিনা? না, নট নেসেসারিলি। এখানে দুটো জিনিস খেয়াল করার আছে। একটা হচ্ছে যে নাহিদ ইসলাম নিজেও কিন্তু মানে নির্বাচনী ট্যুরে যাচ্ছেন, তার নিজের আসনে কাজ করার পাশাপাশি আগামীকালকে তিনি চট্টগ্রাম যাবেন। আর জামায়াত ইসলামের বিভিন্ন সাংগঠনিক ট্যুর আছে, বিশেষত জামায়াত ইসলামের আমির তিনি তার একটা ট্যুর ঠিক করা হয়েছে তিনি কোথায় কোথায় যাবেন। এবং স্বাভাবিকভাবেই সেখানে গেলে, একটা জেলায় গেলে, ওই জেলার যারা প্রার্থী আছে
জোটের প্রার্থী তাদেরকে পরিচিত করানোর একটা ব্যাপার থাকে এবং এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই যে এই জোটে সবচেয়ে সর্ববৃহৎ দল আসলে জামায়াত ইসলাম এবং সেই দলের মুরব্বী হিসেবে তার একটা মানে আমি বলবো যে নির্দেশনা কিংবা কমান্ড আছে, এটা তো আর আমরা অস্বীকার করতে পারবো না। তখন তিনি যদি পরিচয় করিয়ে দেন কোথাও যদি নাহিদ ইসলামের কি পরিচয় করিয়ে দেওয়ার জন্য অফকোর্স আপনি ডক্টর দেখবেন যে শফিকের প্রয়োজন আছে কিনা? নট জাস্ট নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ গতকাল কিন্তু জামায়াতের প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়েছেন, যিনি তার আসনে যথেষ্ট পরিচিত, যে মাসুদ ভাই। ফলে এটা যারা আসলে ব্যাপারটাকে আমরা এভাবে দেখতে পারি যে যারা এই জোটের প্রমিনেন্ট ফেসেস, আমাদের জামায়াতের আমির থেকে শুরু করে নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, মামুনুল হক সাহেব, তারা আসলে অন্যান্য প্রার্থীদেরকে পরিচয় করিয়ে দিলে এটা আসলে আপনার ভোটারদের কাছে হয়তো ভোটার আরও বেশি উদ্দীপনা পায় কিংবা সংগঠনের নেতাকর্মীদের জন্য এটা একটা উদ্দীপনামূলক হয়, সেই জায়গা থেকে তারা এটা পরিচয় করিয়ে দিচ্ছেন। আমি এটাকে এইভাবেই দেখতে চাই। জি, জনাব শাহেদ আলম, আপনার কাছে আসি। তারেক রহমান প্রচারণার প্রথম দিন থেকেই একরকম প্রতিপক্ষকে আক্রমণ করে কথা বলা শুরু করলেন, এর আগ পর্যন্ত তেমনটা দেখা যায়নি। নির্বাচনের সাথে এই আক্রমণাত্মক সুরের সংযোগ কতটুকু এবং প্রয়োজন কতটুকু? আপনাকে অনেক ধন্যবাদ। আমি এই বিষয়ে বলবো, তবে সৈয়দ তুষারের বক্তব্যের আমি একটু প্রতিক্রিয়া দেই। আমার মনে হয় না আমি মানে নিকট অতীতে কখন এতখানি ভেঙে পড়েছি এবং এতখানি আশাহত হয়েছি। যেই ছেলে মেয়েগুলো জুলাইয়ের রোশনাই বলে আমরা পরিচিত করেছি, আমি করেছি, আপনি করিয়েছেন, এই ছেলে মেয়েগুলো রোশনাই এতটা দুর্বল হয়ে গিয়েছে জোনাকি পোকার মতো। এখন জামায়াত ইসলামীর আমির তাদেরকে পরিচিত করাচ্ছে, ওয়ারাজ হওয়ার কথা ছিল যে এরা জামাতকে পরিচিত করাবে। যেহেতু জোটে গিয়েছে, আমরা শুনেছিলাম এই যে প্রধানমন্ত্রী পদ নিয়ে একটা বিতর্ক হচ্ছে, এমন আলোচনাও পত্রপত্রিকা আমরা দেখেছি যে এই জোটের থেকে প্রধানমন্ত্রী করা হবে নাহিদ ইসলাম থেকে, কেননা জামায়াত ইসলামের যে ইমেজ সংকেত আছে সেই জায়গা থেকে একটা মধ্যপন্থার দল হিসেবে পশ্চিমাদের কাছে দেখানো এবং সাধারণ মানুষ, তরুণ যুবাদের কাছে উপস্থাপনের জন্য জামায়াত ইসলামের যতটা না এনসিপিকে দরকার, মানে এনসিপির যতটা না জামায়াত ইসলামীকে দরকার, তার চেয়েও অনেক বেশি দরকার হচ্ছে জামায়াত ইসলামীর দরকার এনসিপিকে, কেননা তাদের লেজিটিমেসি দরকার। কিন্তু এই জুলাইয়ের ছেলে মেয়েগুলা মানে ডুবতে ডুবতে এমন পর্যায়ে গিয়েছে যে তাদের এখন পরিচিত হতে হচ্ছে জামায়াত ইসলামের রোশনাই দিয়ে। এর চেয়ে বড় অধপতন, বড় পরাজয় আমাদের এই 5 তারিখের পরে যে রাজনীতি আমরা বলছি দেখছি, এটা খুবই মেনে নেওয়া দুষ্কর। কিন্তু এনসিপি তো বলছে এটা শুধুমাত্র একটা নির্বাচনী জোট, আদর্শিক জোট নয়, এবং আমাদের রাজনীতিকেও তারা ঠিক আছে, নিজেদের মনে করেন না। ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে এটা আদর্শিক জোট, ওকে ঠিক আছে, কিন্তু আমরা জানেন তো যে নির্বাচনী জোট। এর আগে তো গোলাম পরোয়ার সাহেব বলেছে তোমরা বাপের সাথে পাঙ্গা নিও না আর কি। তো তখন তো সৈয়দ তুষার সাহেবরা ওনারা একটু প্রতিবাদ করার চেষ্টা করছে। তো এখন আমরা কি দেখছি যে বাপের ঠিকই বাপের কথা অনুযায়ী চলছে এবং বাপ যেভাবে বলছে, শুধু তাই না, খুবই নির্লজ্জভাবে নাহিদ, যেই নাহিদের উপর আমরা আস্থা রেখেছিলাম জুলাইয়ের অভ্যুত্থানে, গণ অভ্যুত্থানের লিডার হিসেবে আমরা তাকে পোট্রে করছিলাম, সে গণ অভ্যুত্থানের অবিসংবিদিত নেতা হিসেবে একটা শফিকুর রহমানের নাম এনেছে। এগুলো আমাদের জন্য শুধু লজ্জাস্কর না, এগুলো বিব্রতকর এবং এগুলো একদম ইতিহাসকে পেছন দিকে নেওয়া এবং সত্যের অপপ্রয়োগ। এটা আমি বলছি না, 9 দফার ঘোষক আব্দুল কাদের থেকে শুরু করে তাসনিবাজ জাবিন থেকে শুরু করে সবাই। সুতরাং ইটস এ কমপ্লিট ফেলিওর অফ এনসিপি পলিটিক্স। আমি জামাতের পলিটিক্স নিয়ে কঠোর সমালোচক, কিন্তু আমি তো দেখি জামাত উইনিং হিয়ার, যে তারা এনসিপির মতো একটা রাজনৈতিক দলকে তাদের পকেটে ঢুকাতে পেরেছে। জুলাই রোশনাইদেরকে তারা নিপতে নিপতে তারা একেবারে কি জোনাকির মতো করে ফেলেছে। এখন এটা আমি প্রতিক্রিয়াটা দিলাম নিঃশ্বাসের তুষার কথা বলবে, কিন্তু কেন কথা বলতে হচ্ছে তারেক রহমানের বিষয়ে আসি। দেখুন, আমি ওই দিন লিখেছি যে তারেক রহমান বাসরাতেই বিড়ালটা মারলেন। আমি মনে করি যে আক্রমণটা প্রথম দিন তিনি দিয়েছেন, আজকে তিনি কিছুটা সংযত আমি বলবো যে তিনি আর আক্রমণাত্মক জায়গায় যাননি, কিন্তু আক্রমণটা করার দরকার ছিল। আপনি আক্রমণ করার মধ্য দিয়ে প্রথমত 2 কারণে আমি মনে করি। একটা হলো আপনি রাজনৈতিক ভোটের মাথায় আপনার রাজনৈতিক প্রতিপক্ষকে সেটাকে আপনার অ্যাড্রেস করা জরুরি, এবং অ্যাড্রেস করার পরে আপনি তাকে টার্গেট করবেন সেটাও জরুরি। তো আপনারা 5 তারিখের আগে কিংবা এর আগে বিএনপি 17 বছরের বিএনপির প্রতিপক্ষ ছিল কি আওয়ামী লীগ। মূলত আওয়ামী লীগ মাঠ ছাড়া নাই। এখন ভোটের মাথায় মূলত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দাঁড়িপাল্লা এবং ধানের শীষের। উনি দেশে আসার পর থেকে অনবরতভাবে ঐক্যের কথা বলছেন, শান্তির কথা বলছেন, কিন্তু এই ভদ্র রাজনীতিরও তো একটা লিমিট থাকে, তাই না? আপনি সারা জীবন ভদ্র আচরণ করবেন এবং কেউ যদি আপনার
এটাকে কি বলে, আপনার শরীরে যদি মূত্র মল ত্যাগ করে আপনাকে তো কোথাও না কোথাও দাঁড়িয়ে যেতে হবে, আদারওয়াইজ আপনার প্রতিপক্ষ আপনাকে দুর্বল ভাববে। উনি দেশের গ্রাউন্ডে আসার পর থেকে বুঝতেছেন যে জামায়াত কোথায় খেলছে। মানুষের ধর্মানুভূতি নিয়ে তারা রাজনীতি করার চেষ্টা করছে, ধর্মানুভূতিকে জান্নাত বিক্রি করার চেষ্টা করছে ইসলামের দোহাই দিয়ে, কারণ তাদের মানুষকে অফার করার তারা তেমন কিছু দিতে পারে নাই। এক জান্নাতের টিকিট কার্ড ছাড়া তারা সামনে কিছু আনতে পারে কিন্তু নাই। সেখানে আমি তিনি- শেষ করি, সেই জায়গাটাকে তিনি সবচেয়ে বড় কিন্তু এখানে তিনি- জায়গা তিনি ভেবেছেন যে এবং ওই বক্তব্যটা জায়গাতেই দিচ্ছেন, তিনি আঘাত করেছেন যে জান্নাতের দেওয়ার মালিক আল্লাহ, অন্য কেউ না। এখন আপনার প্রশ্ন করতে পারেন এটা কি জরুরি ছিল কিনা, আমি না, বলি আমি একটু জরুরি ছিল। ভূমিকম্পের ব্যাপারে আসতে চাচ্ছিলাম যে কারো শিরকের কারণে ভূমিকম্প হওয়ার যে বক্তব্যটা ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটা আসলে আপনি কিভাবে দেখেন? না, এটাও আমাদের যে, যেমন আমার বক্তব্য, আমি অবাক হয়ে যাই যে আমি বললাম কি আর কাট পেস্ট করে চালানো হয় কি। হ্যাঁ, দেখা যাচ্ছে যেখানে আমি আটকে গেছি কিংবা থামছি অতটুকু, ও শাহেদ আলম ধরা খেলেন এটা সেটা, কিন্তু পরে আমি কি বললাম এটা বলে না। এগুলো সোশ্যাল মিডিয়াতে তাদের যে প্রভাব এবং বক্তব্যকে টুইস্ট করার যে প্রভাব, উনি উদাহরণ দিয়ে বলতে গেছিলেন যে না তাহলে তো আমরা কি ধরে নিব যে এখানে যে ভূমিকম্প হলো তাহলে এদের অপপ্রচারের কারণে, সেইটাকে প্রচার করা হয়েছে। তারেক রহমান বলছে জামাতের কারণে ভূমিকম্প হয়েছে। নো, সে একটা উপমা দিচ্ছিলেন আর কি, যে আমরা যদি সবই এটাকে কি বলে, এই সব কিছুকে যদি এই মর্মে ব্যাখ্যা দেই, ধর্ম টেনে আনি, সেইটা কতখানি জাস্টিফাইড, সেই ধরনের একটা জায়গায় বলতে যেয়ে তিনি বলছিলেন, সেটাকে টুইস্ট করা হয়েছে। সো আমার মনে হয় এটা একটি কমপ্লিট টুইস্ট, কিন্তু মূল জায়গায় যেটা বক্তব্য দেওয়ার তিনি সেটা দিয়েছেন। এবং তিনি বাংলাদেশের যারা ধানের শীষের রাজনীতি করে, কিংবা আমি শুধু ধানের শীষের কথা বলছি না, তো আমি তো দেখছি প্রতিদিন অ্যান্টি ধানের শীষের অনেক মানুষ, হাজার হাজার, তারা কনভার্টেড হচ্ছে প্রধানের শীষে। এই সমস্ত মানুষের মধ্যে একটা আশা, বৈদ্যুতিক একটা গতি সঞ্চার করতে তিনি পেরেছেন তার প্রথম দিনের বক্তব্য, পারফরমেন্স এবং আমি একটু স্টাইলে। তুষার কাছ থেকে শুনতে চাইবো যে আপনাদের দলের নেতাদের জোনাকি হয়ে যাওয়ার কথা যেটা জনাব শাহেদ আলম বলছিলেন, সেটার ব্যাপারে আপনি কি বলেন? না, এটা তো শাহেদ ভাই বলেছেন, কিন্তু যেভাবে উনি বলার চেষ্টা করছেন ব্যাপারটা কিন্তু একেবারেই সেরকম না। মানে এইভাবে কথা বললে, জামায়াতের আমরা একটা জোটে আছি, তার প্রশংসা করে কথা বললে যে এটা বা আমাদের তার কাছ থেকে এন্ডোর্সমেন্ট প্রয়োজন হচ্ছে, ব্যাপারটা কিন্তু এরকম না। এটা একটা নির্বাচনী কালচার যে আপনাকে দলের শীর্ষ নেতৃবৃন্দ বা জোটের শীর্ষ নেতারা প্রার্থীদেরকে পরিচয় করিয়ে দেন। এর মানে ওই প্রার্থীরা অপরিচিত, ব্যাপারটা সেরকম না। ধরেন সাইফ মুস্তাফিজকে পরিচয় করিয়ে দিয়েছেন, আমি মনে করি সাইফ মুস্তাফিজ থ্রু ন্যাশনাল মিডিয়া সারা দেশে পরিচিত তরুণদের মধ্যে, তাকে তো সাইফ মুস্তাফিজ হিসেবে পরিচয় করানোর কিছু নাই। কিন্তু এটা একটা রেওয়াজ যে আমাদের অমুক প্রার্থীকে আপনারা খেয়াল রাখবেন। তারেক রহমান সাহেবও পরিচয় করিয়ে দিচ্ছেন, উনি তো ডক্টর আব্দুল মঈন খান সাহেবকেও পরিচয় করিয়ে দিয়েছেন। মানে এটা হচ্ছে একটা রেওয়াজ। মঈন খান সাহেবকে কি আর পরিচয় করানোর প্রয়োজন আছে? কিন্তু পরিচয় করিয়ে দিচ্ছেন। এটাকে সাহেব ভাই যেভাবে বলার চেষ্টা করছেন, এক্স্যাক্টলি এ কারণেই জামায়াত ইসলাম বাংলাদেশে মানে আরও বেশি মেইন স্ট্রিম হয়েছে। এই যে সমালোচনার ধরন এবং এই যে বিরোধিতার ধরন, এটা কোনো কাজে আসেনি আমাদের। আপনি কি জামায়াতকে বাংলাদেশের সমাজে যেহেতু তারা আছে, আপনি তাদেরকে নিয়ে কী করবেন? এই প্রশ্নটা তো আমাদের চিন্তা করতে হবে। কিন্তু আপনি সেটা চিন্তা না করে হচ্ছে এমনভাবে বিরোধিতা করছেন এবং এমন সব ইস্যুতে বিরোধিতা করছেন যেগুলো আজকাল অনেক বেশি মানে আটপৌরে হয়ে গেছে। এখন আপনাকে ভাবতে হবে যে অবশ্যই আপনি জামায়াতের সমালোচনা করবেন, আজকে তার পলিসি কি, আজকে তার বক্তব্য কি, আজকে সে কীভাবে রাজনীতি করতে চায়, যদি তার কোথাও কোনো ব্যত্যয় থাকে সেগুলো নিয়ে আপনি সমালোচনা করবেন। কিন্তু বারবার যেভাবে আওয়ামী লীগ তাকে নিয়ে মানে রাজনীতি করতে চাই, তো ওইভাবে যদি আপনি জামায়াতকে ডিল করতে চান তাহলে এটা ব্যাকফায়ার করেছে এবং এটা আবারও ব্যাকফায়ার করবে। তো আমি শাহেদ ভাইকে অনুরোধ করবো যে আপনাদেরকে নতুন পদ্ধতি বের করতে হবে যে কীভাবে জামায়াত প্রশ্নটা আমরা সেটেল করবো। এটা আমি আরও একবার বলেছিলাম যে জামায়াত প্রশ্নটাকে আর এইভাবে আপনারা আনসেটেল রেখে তাকে আপনি ডিল করতে পারবেন না, বরং এটা তাকে আরও জনপ্রিয় করছে। আমি ফিল্ড লেভেলে তো দেখতে পাচ্ছি যে এখন আপনার কাছে এটা অবিশ্বাস্য এবং হয়তো বেশ অবাক করার মতো একটা ব্যাপার মনে হবে যে স্থানীয় পর্যায়ে মুক্তিযোদ্ধারা পর্যন্ত এখন জামায়াত ইসলামের পক্ষে কথা বলেন। আমার এটা একদম ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি দেখেছি। কি কারণ বলছেন তারা? তারা বলতেছেন যে এখনকার মানে মানুষ তো তার বর্তমান নিয়ে বেশি চিন্তিত। এই সময়ে তারা তুলনা যখন করছেন দলগুলো রাজনীতি, তখন তারা ডেফিনেটলি বিএনপির যে রাজনীতি দেখতে পাচ্ছেন এটাকে মানে কোনো কাণ্ডজ্ঞান সম্পন্ন এবং সুস্থ মানুষ, আপনি যত হাই সাউন্ডিং কথা বলেন না কেন, ইভেন তারেক রহমান সাহেবও যখন কথা বলেছেন দেশের বাইরে থেকে, খুব পলিশড এবং খুব কম্পোজড বক্তব্য মনে হয়েছে। যখনই উনি স্টেজে উঠে আনসেন্সর্ড বক্তব্য দেওয়া শুরু করেছেন, প্রবলেম কিন্তু বিভিন্ন বক্তব্য নিয়ে কিন্তু সমালোচনা হওয়া শুরু হয়েছে। ঠিক আছে, এমনকি এমন একজন কন্টেন্ট ক্রিয়েটারকে তিনি বলেছেন যে আমি তোমাকে ফলো করি, যার প্রবাসীদের নিয়ে খুবই গর্হিত এবং খুবই কুৎসামূলক বক্তব্য আছে। কিন্তু আপনি যখন বললেন যে আমি তোমাকে ফলো করি প্রতিদিন, তখন তো আপনি তাকে আসলে এন্ডোর্স করলেন। ফলে এইটা কিন্তু হচ্ছে এখন স্থানীয় পর্যায়ে মুক্তিযোদ্ধা বলেন, নারী বলেন, তারা কিন্তু জামায়াত ইসলাম সম্পর্কে তাদের বক্তব্য হচ্ছে তারা
এই মুহূর্তে রাজনীতি দেখতে পাচ্ছে। এই মুহূর্তে রাজনীতিতে ধরেন এই যে নির্বাচনী প্রচারণা আমরা করছি, গতকালকের ঘটনা হচ্ছে যে আমার কালকে একটা নির্বাচনী মিছিল ছিল, প্রতীক প্রদর্শন। এই মিছিলের পরে আমার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠক যখন বাড়ি ফিরছিলেন তখন তাকে পিস্তল ঠেকিয়েছে রাতের অন্ধকারে বিএনপির নেতাকর্মীরা, যে এখন পিস্তল তাক করলাম, পরে কিন্তু গুলি করে দেবো, এই কথা বলা হচ্ছে। আমরা অভিযোগ করেছি, কিন্তু আপনি চিন্তা করে দেখেন, আপনি তাকে কেন এটা বলবেন? তো এই যে এই কাজটা করছে, এটা এলাকার মানুষজন জানছে। এখন তার কি আর ধরেন তারেক রহমানের হাই সাউন্ডিং কথাতে সে আস্থা রাখবে, নাকি এই যে বিএনপির নেতাকর্মীটাকে দেখবে? ফলে মানুষ যখন দেখছে যে জামায়াত ইসলাম তো অন্তত এই কাজটা করছে না, তখন কিন্তু মানুষ জামায়াত ইসলামের প্রতি ভরসা করছে, কিংবা মুক্তিযোদ্ধারাও বলছে যে ঠিক আছে আপাতত এটাই ভালো। এবং বিশ্ববিদ্যালয়গুলোর ভোটের পরে আমাদের এটা পরিষ্কার হয়ে যাওয়া উচিত, সব ধরনের ছেলেমেয়েরা তাদেরকে ভোট দিয়েছে ছাত্র শিবিরকে। সবাই কি ছাত্র শিবিরের রাজনীতি করে বা সবাই কি ছাত্র শিবিরের পলিটিক্সটাকে এন্ডোর্স করে? আমার ধারণা করে না। কিন্তু তারা কেন ভোট দিল? এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো ছাত্রদলের যিনি ভিপি ছিলেন তিনি, আমি মনে করি যে ছাত্রদলের এই সময়ের সবচেয়ে উজ্জ্বল তরুণদের মধ্যে একজন। তবুও কেন এত হাইলাইট, এত মিডিয়া হাইপের পরও তিনি কেন মিজারেবলি ফেল করলেন? এটাও কিন্তু চিন্তা করতে হবে। ফলে জামায়াত ইসলামকে নিয়ে যদি আপনি বিরোধিতা করেন, নো প্রবলেম, গণতান্ত্রিক দেশে তো বিরোধিতা থাকবেই। এমনকি তাকে নিয়ে যে সমস্ত ঐতিহাসিক প্রশ্ন আছে সেগুলোও করেন, বাট তাকে আপনি আওয়ামী লীগ স্টাইলে আর ডিল করতে পারবেন না। এটা হচ্ছে মূল বক্তব্য। জি, তুষার বলছিলেন একটু আগে যে বিএনপি আসলে রাজনীতিতে মাঠ পর্যায়ে আসলে সেই ধরনের পরিবর্তন দেখাতে পারছে না, এবং সেই কারণে একটা ভিন্ন কিছুর আশায় মানুষ জামাতের দিকে ঝুঁকতে পারেন। এখন ভিন্ন কিছু সবচেয়ে বড় যেটা বিরোধের সময় আমি বলছিলাম যে আমাদের হচ্ছে বড় দুর্ভাগ্য আর কিছু নেই যে সারোয়ার তুষারের মতো মুক্ত চিন্তার মানুষ জামাতের মুখপাত্র হিসেবে আমাদের সামনে কথা বলছেন। পরিস্থিতি হয়তো এরকম জায়গায় পৌঁছে গেছে, ভোটের রাজনীতি এরকম জায়গায়। কিন্তু আমরা শুনেছিলাম তার দলের প্রধান জনাব নাহিদুল ইসলামের কাছ থেকে যে আমরা পুরাতন খেলার অংশীদার হতে আসি নাই, আমরা খেলার নিয়ম আমরা খেলা বদলে দিতে এসেছি। তো সেই, এবং উনি লিখেছেন স্পষ্টভাবে যে যারা আমাদের ৭১ জন্মলগ্নের বিরোধিতাকারী এবং এই যে বাংলাদেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার রাজনৈতিক মৌলবাদী চক্রকে আর রাজনীতিতে স্পেস দেওয়ার কোনো সুযোগ এই বাংলাদেশে আমরা দিব না। মনে আছে, আমি যদি স্পষ্টভাবে মনে করি, তো তারা যখন এইটা দিচ্ছে তাহলে সারোয়ার কথা অনুযায়ী যেই জামাত ইসলাম রাজনীতির যে গ্রাউন্ড পাচ্ছে সেই গ্রাউন্ডটা লেজিটিমেসি কারা তৈরি করছে? ওনারাই তৈরি করছেন। তার মানে ওনারা এইটা বুঝে গিয়েছেন যে জামাত ইসলামের রাজনীতির লেজিটিমেসি দেওয়া ছাড়া এই বাংলাদেশে ওনারা রাজনীতি করতে পারবেন না। আই ডু থিঙ্ক কোয়াইট ডিফারেন্টলি। জামাত ইসলাম বাংলাদেশে থাকবে, আমি নির্মূলের রাজনীতিতে বিশ্বাসী নয়, সেই বহুত আগে থেকেই। কিন্তু তারা যেহেতু একটা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী এবং পেছনে টেনে যাওয়ার গোষ্ঠী, আমি মনে করি না যে তাদেরকে লেজিটিমেসি দেওয়ার জন্য আমাদের মতো তরুণ প্রজন্ম কিংবা সারোয়ার তুষারদের কিংবা এনসিপির মতো তরুণ প্রজন্ম একটা ক্যাটালিস্টের ভূমিকা পালন করবে, সেখানেই আমার আপত্তি। এবং উনি যেটা বলেছেন যে আমাদের এইভাবে কথা বলার কারণে গ্রাউন্ডে জামাত স্ট্রং হচ্ছে, আমি খুব ডিসএগ্রি করি। এবং আমি ডাটা দিয়ে, যেহেতু ভোট হয়নি, অতীব নিশ্চিত হয়ে কিছু বলা যাবে না, কিন্তু গত ৮-১০ দিনের যদি গ্রাউন্ড ভাইব আপনি দেখেন, রাস্তায় রিকশাওয়ালা মানুষের সাথে কথা বলেন, আমি আজকে অন্তত ৪ জন মানুষের সাথে কথা বলেছি যারা ২ জন কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সমর্থক ছিল, তারা উদ্গ্রীব ছিল যে জামায়াত ইসলামী ক্ষমতায় যেতে পারে। কিন্তু আমি জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা ভোট কেন্দ্রে যেয়ে জামায়াত ইসলামী যেন ক্ষমতায় না যেতে পারে সেটার জন্য ধানের শেষে ভোট দেবে কিনা, তখন পর্যন্ত তারা ছিল না, আমরা ধানের শেষে ভোট দিতে পারবো না। ইভেন আজকেও আমার চ্যানেল 24-এর এক সাবেক সহকর্মী যে সারা জীবন এনসিপির রাজনীতি করছে, আমার সাথে বসচা করছে, আজকে দেখলাম সে ধানের শীষের প্রতীক তার প্রোফাইলে দিচ্ছে, যেটা আমাদের আর কোনো ভরসার জায়গা নাই। সুতরাং আপনাকে দেখতে হবে যে উনি যে ভাবছেন যে গ্রাউন্ড জামাতের দিকে ঝুঁকছে, আমি তো দেখছি উল্টা। গ্রাউন্ডে জামাতের যে গত ১ মাস আগেও, আমি অস্বীকার করছি না, একটা ভাব ছিল তাদের, সেই জায়গার এটা একদম বাউন্স ব্যাক করছে। আমি তো দেখি যে বাংলাদেশের ভোটের রাজনীতিতে যে বড় বড় সেক্টরগুলো আছে, যেমন নারী, উইমেন ভোটার, জেনজি ভোটার, এই ২টা ভোটারকেই জামাত ইসলাম টার্গেট করেছে সবচেয়ে বেশি। সেই জায়গায় তারেক রহমান ইজ প্লেয়িং তার নতুনত্বের যে রাজনীতি, নির্বাচনী প্রচার, বক্তব্য স্টাইল, টেডেক্স স্টাইলের বক্তব্য, এবং যে সাধারণ মানুষকে কানেক্ট করার যে শক্তি, আপনি দেখেন জেনজিরা কিভাবে তার জন্য উদ্গ্রীব হচ্ছে, তাকে একটা নজর দেখা। আমি তো মনে করি আগামী 7 থেকে 10 দিনের মধ্যে তারেক রহমান উইল বি দ্য বিগেস্ট
ক্রেজ ফর দ্য জেনজি। আমাদের পুরনো রাজনীতির একটা বড় অংশই হচ্ছে গিয়ে অন্যের দোষ বা অন্যের ত্রুটির কারণে আমাকে ভোট দিন, এই ধরনের প্রচারণা। তারেক রহমান দেশে ফেরার পরে বলেছিলেন যে তার একটা পরিকল্পনা রয়েছে, কিন্তু সেই কথাগুলো কি সামনে আসছে? অ্যাবসলিউটলি সামনে আসছে। প্রত্যেকটা জায়গায় তিনি এটাই বলছেন যে কাম টু মি, তোমার সমস্যা কি, তোমার এই সমস্যা, তোমার সমস্যার জন্য আমার এই সলিউশন, এইটা দিয়ে আমরা এইটাই করব। কাম টু মি, আমার চেয়ারে বসো, তোমার কি সমস্যা, তুমি কি মনে করো, ওকে। তিনি তো এটাই করছেন। হ্যাঁ, পলিটিক্যাল রেটরিক দু একটা না বললে তো হবে না, আপনার গ্রাউন্ড তো চাঙ্গা করতে হবে, আপনাকে শত্রুকে সেটাও তো বুঝিয়ে দিতে হবে। এই রাজনীতিতে আপনার প্রতিপক্ষ কি সেটাকেও তো বুঝিয়ে দিতে হবে। আপনি যদি তারেক রহমানকে এই কথা বলেন, বিএনপিকে এই কথা বলেন, বিপরীতে তো অন্য দুটি রাজনৈতিক দলের কোনো পলিসি তো নাই। জামাত ইসলাম, আমি একটা টকশোতে বলেছি, জামাত ইসলাম বাধ্য হয়ে তারা প্রথম পলিসি দিচ্ছিল জান্নাতের পলিসি, কিন্তু পরে দেখলো যে না, এটি ব্যাকফায়ার করছে, সুতরাং তারা বাধ্য হয়ে তড়িঘড়ি করে একটা পলিসি তারা করেছে যেইটার একেবারে শুভঙ্করের ফাঁকি। আর এনসিপি থেকে তো কোনো পলিসিই নাই। আপনি যেটা বলছেন যে প্রতিপক্ষ সমালোচনা করা আর নিজে অফার করা, আমি যেমন ওনাদের দলের একজন খুব সরি টু সে উইথ ডিউ রেসপেক্ট, স্যার অতুষার নতুন রাজনীতিবিদ, আমাদেরই সহকর্মী, নাসিরউদ্দিন পাটোয়ারি যেই ভাষায় কথা বলে, উনি কি পলিসি অফার করছেন, উনি ভোটারদের কি প্রত্যাশা অফার করছেন? আমার ফ্র্যাঙ্কলি প্রশ্ন, ওনারা কি বলতে পেরেছেন যে আমরা নতুন বন্দোবস্তের রাজনীতি বলতে আমরা এইটা দিব, এইটা করব, আমরা এরকম হানাহানি করব না, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করব না, মুরব্বীদের অসম্মান করব না? ওনারা বলতে পারছেন না। তো সেই জায়গায় আমি দেখি বরং নতুন বন্দোবস্তের রাজনীতিটা তারেক রহমান, আমি বললে বেশি মনে হতে পারে, বাট আমি দেখছি তিনিই নতুন বন্দোবস্তের রাজনীতি করছেন। তিনি পলিসির কথা বলছেন, নির্বাচনী প্রচারণে নতুনত্ব আনছেন, তরুণদেরকে কানেক্ট করছেন এবং স্বপ্ন দেখাচ্ছেন রাষ্ট্রকে কিভাবে বদলে দিবেন। সো দিস আর নিউ, নতুন রাজনীতি। তুষারের কাছে এই প্রসঙ্গে আসতে চাই, এই জোটের আলাপ তো আপনারা নিশ্চয়ই করছেন, কিন্তু এনসিপি তার নিজের অবস্থান থেকে জুলাইয়ের নেতৃত্ব যারা দিয়েছিলেন তাদের অনেকেই যেহেতু এনসিপিতে আছেন এখনো, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আসলে এনসিপি তার রাজনৈতিক ভবিষ্যতের কথা, তারা ক্ষমতায় আসলে কি করতে চায়, সেই কথাগুলো আসলে কতটুকু বলছে? আমি মনে করি আগাগোড়া আমরা এই কথাগুলো বলে যাচ্ছি। যেমন আমাদের যে 24 দফা আপনি যদি দেখেন, সেখানে কিন্তু এনসিপির রাষ্ট্র প্রকল্পটা ফুটে উঠেছে। এখনও যদি আপনি ওয়েবসাইটে যান তাহলে এনসিপির 24 দফা সেখানে পরিষ্কার আছে। এবং এটা আমি মনে করি আপনি যদি তুলনা করেন বিএনপির 31 দফা এবং 24 দফা, এনসিপি 24 দফার সামনে বিইং আ 6 মান্থস পলিটিক্যাল পার্টি, এটার সামনে বিএনপির 31 দফা দাঁড়াতেই পারবে না। কারণ বিএনপির 31 দফা মানে যে ভাই তো শুভঙ্করের ফাঁকির কথা বলছেন, ওটা হচ্ছে শুভঙ্করের ফাঁকির একেবারে মানে আমি বলবো টেক্সট বুক এক্সাম্পল। শুধু আপনি এটা করব ওটা করব কিভাবে করবে সে তার মধ্যে কোনো রোড ম্যাপ নাই। এখন এসে তারেক রহমান সাহেব এসে ফ্যামিলি কার্ডের কথা বলছেন, উই অ্যাপ্রিসিয়েট দ্যাট, কিন্তু এটা কিন্তু এক ধরনের উৎকোচ দেওয়ার মতো মানে আপনার ভোটারদেরকে। হ্যাঁ, এবং উনি ফ্ল্যাট বানিয়ে দেবেন, তফসিল ওই আপনার নির্বাচনী আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার আগে এই কথাটা বললেন যে উনি করাইলে ফ্ল্যাট বানিয়ে দেবেন, এটাও কিন্তু উৎকোচ দেওয়ার রাজনীতির মধ্যেই পড়বে। কিন্তু জামাত যখন বলছে বেকার থাকবে না, সেটা আসলে কি প্রক্রিয়া হবে? হ্যাঁ, জামায়াত তার যে আপনার কি বলে এটাকে ওই ভিশন 2026 যেটা দিয়েছে, তার মধ্যে থেকে তাদের পলিসির মধ্যে তারা বলেছে কিভাবে কর্মসংস্থান তৈরি করবে, কিভাবে তারা ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করবে। সেইটার সাথে সব ক্ষেত্রে যে আপনারা আমার একমত হওয়া দরকার আছে ব্যাপারটা সেটা না, সেটা আপনি সমালোচনা করেন যেখানে গ্যাপ আছে। কিন্তু জামায়াত কোনো ধরনের মানে কোনো কিছু প্রস্তাব করছে না, কোনো রূপকল্পনাই, এটা একেবারে আমি মনে করি যে অবান্তর কথা। আর আমাদের এর বাইরেও ইলেকটোরাল যে আপনার কি বলে ইশতেহার, এটা আমরা 30 তারিখের আগেই প্রকাশ করব। মানে ওই জোটের বাইরেও আমাদের নিজস্ব ইশতেহারটা কিরকম হবে সেটা আমরা এর মধ্যে দিয়ে থাকবো। জোটের কি একসাথে কোনো ধরনের এই ধরনের ইশতেহার জাতীয় কিছু হচ্ছে? এটা যেহেতু নির্বাচনী অ্যালায়েন্স, এই ব্যাপারে এখনো পর্যন্ত আপনার যেটা হয়েছে যে 8টা থেকে 10টা পয়েন্টে এগ্রিমেন্ট থাকতে পারে যে কি কি আমাদের প্রায়োরিটি। এর বাইরে আমরা নিজস্ব রাজনীতি করব, প্রত্যেকের আলাদা ইশতেহার থাকবে, এবং যদি সরকার গঠন করতে পারে তখন সেই সরকারের ফর্ম কীরকম হয় তার উপর নির্ভর করবে আসলে যে তাদের কীরকম ইশতেহার। কিন্তু ধরেন এই যে আমি আরেকটা প্রসঙ্গে একটু বলি যে জামায়াতের লেজিটিমেসির কথা যেটা বলছেন যে আমাদের মাধ্যমে এটা হচ্ছে, আমি মনে করি যে এটা শাহেদ ভাইয়ের ঠিক বক্তব্য না। কারণ গত 15 বছর এমনকি 26 জুলাই পর্যন্ত গত বছরের বিএনপিকে আমরা দেখেছি যে জামায়াত ইসলামকে নিজেদের শরিক মনে করেই কিন্তু বক্তব্য বিবৃতি দিতে দেখেছি। এবং
আওয়ামী লীগ যুদ্ধাপরাধীর বিচারের নামে জামায়াতকে যেভাবে ডিল করতে চেয়েছিল সবচেয়ে বড় সমালোচক বিএনপি নিজে করেছে। এবং এটা কি সবচেয়ে বড় কথা হচ্ছে আওয়ামী লীগ যে মাত্রায় নির্যাতন জামায়াত ইসলামকে করেছে এবং জামায়াত ইসলামের অসংখ্য নেতাকর্মীকে গুম খুন করেছে, এটার মধ্য দিয়েই কিন্তু জামায়াত ইসলাম আমাদের দেশে নর্মালাইজ হয়েছে এবং মানুষের একটা সিম্প্যাথি তৈরি হয়েছে। কারণ যারা দেশের ভিকটিম তাদের প্রতি মানুষের একটা সিম্প্যাথি থাকে, এটা খুব স্বাভাবিক। ক্রসফায়ার, গুম এবং তাদের অনেক নেতাকর্মীদেরকে জেলে নেওয়া হয়েছে, ঘরে থাকতে পারে নাই তারা, এই সমস্ত কারণে কিন্তু তাদের প্রতি মানুষের একটা সিম্প্যাথি তৈরি হয়েছে। এবং তাদের গত 1.5 বছরের, আপনি শুধু জান্নাতের টিকিট এই কথাটা না বলে আপনি দেখবেন যে গত 1.5 বছরে জামাতের যে রাজনীতি, সাংগঠনিক রাজনীতি, সেটা আমি মনে করি যে যথেষ্ট সুশৃঙ্খল ছিল। এখানে তো একটা কথা এনসিপির তরফ থেকে আপনারা বলেছেন যে সংস্কারের ব্যাপারে আপনাদের এক ধরনের মিল রয়েছে, এবং সংস্কারের একটা বড় অংশ ছিল নারীর অংশগ্রহণ, নারীর ক্ষমতায়ন। সেখানে জামাতের মতো দল যখন একজনও নারী প্রার্থী দেন না, তখন সেটাকে আপনারা কিভাবে দেখেন? জোটের নারী প্রার্থী আছে এবং আমাদের দল থেকে আপনার 5%-এর উপরে যেটা, সেটা কিন্তু জামাত তো একজনও নারী প্রার্থী দিলেন না। এটা জামায়াত এটার উত্তর দেবে। তাহলে সংস্কারের ব্যাপারে আসলে আপনারা যে ঐক্যের কথা বলেন সেটা কতটুকু এখন ধরেন সত্য? যে এটা তো আমাদের ন্যাশনালি এই হচ্ছে পরিস্থিতি যে নারী প্রার্থীর ক্ষেত্রে সব দলই কিন্তু আসলে কোনো দলই কিন্তু ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারে না। মানে অন্তত বিএনপি যারা আসলে পাওয়ার কন্টেন্ডার, যারা পাওয়ারে যাবে বা বলে আমরা অনুমান করতে পারি, জামায়াত ইসলাম, বিএনপি সহ কেউই কিন্তু এই জিনিসটা পূরণ করতে পারে নাই। 100 আসনে সরাসরি নারী আসনে প্রার্থীর কথা এসেছিল, সেটা আমরা মানে সমর্থন করেছি, বাকিদের বিরোধিতার কারণে কিন্তু এটা হয় নাই। এবং আমাদের একমাত্র নোট অফ ডিসেন্ট এখানে। হ্যাঁ, এখন গ্র্যাজুয়ালি বাড়ানো সংখ্যার অনুপাতে কি এনসিপিও যে কথা বলছে 15% কথা যে আলাপ হচ্ছিল, সেটাও তো এনসিপি করতে পারছে না। শেষ পর্যন্ত এটা কিন্তু এসছে 5% এবং তারপর আস্তে আস্তে গ্র্যাজুয়াল বৃদ্ধি। এবং আপনি যে গণভোটের 4টা প্রশ্ন, 4টা যে সেকশন, সেখানে কিন্তু এটা আছে যে নারীর ওটা আছে এবং জামায়াত কিন্তু গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে মানে দলগতভাবে। এবং সেখানে তার মানে হচ্ছে যে আপনি গণভোটে যদি হ্যাঁ পাস হয় তাহলে কিন্তু এই নীতিটাও পাস হয়ে যাচ্ছে। কিন্তু এই 5% তো এবারে নির্বাচনকে কেন্দ্র করে করার কথা ছিল। হ্যাঁ, এখন এটা আসলে গভর্নমেন্টের দেখা উচিত যে আপনার বা নির্বাচন কমিশনের যে আপনার যে 5% বাধ্যতামূলক ছিল সেটা কেন আপনি করলেন না। মানে এটা সব দলের ক্ষেত্রেই একই প্রশ্ন থাকবে যে 5% মিনিমাম 5% তো আপনি পূরণ করেন নাই। কিন্তু আপনার যখন জুলাই সনদটা পাস হয়ে যাচ্ছে এই গণভোটে হ্যাঁ এর মাধ্যমে, তখন কিন্তু এটা ম্যান্ডেটরি বা এক ধরনের লিগালি বাইন্ডিং হচ্ছে, তখন সব দলকে এটা মানতে হবে। এবারে নির্বাচনে হয়তো প্রত্যাশিত 5% অনেকগুলো দলই নিশ্চিত করতে পারে নাই, কিন্তু আগামী নির্বাচন থেকে এটা কিন্তু মানা ছাড়া কোনো উপায় থাকবে না। কারণ তখন এটা আপনার আর ঔচিত্যের প্রশ্ন, তখন এটা জুলাই সনদের লিগালি বাইন্ডিং একটা প্রশ্ন হয়ে যাচ্ছে, যেহেতু গণভোট জিতে যাচ্ছে। ফলে সেটা তখন সব দলকেই মানতে হবে, যে ইনক্লুডিং জামায়াত ইসলাম। জনাব শাহেদ আলম, এই প্রসঙ্গে যদি আপনার কিছু যোগ করার থাকে, বিএনপিও তো এই যে প্রস্তাবিত এবং মেনে নেয়া 5% পূরণ করলো না আসলে, এবং অনেক গুরুত্বপূর্ণ নেত্রী যারা গত 15 বছর, রুমিন ফারহানার মতন মানুষ যারা খুব সরব থেকেছেন, তারাও এই জোটের হিসাব নিকেশে বাদ পড়ে গেছেন তখন আসলে বিএনপি নারীদের প্রতি তাদের যে প্রতিশ্রুতি সেটা পূরণ করতে পারছে না কেন? এটা আমি এখানে বিএনপিকে ডিফেন্ড করার কিছু নাই। অন্তত নারী প্রার্থীদের ক্ষেত্রে তারা যে আরও অনেক বেশি নারীকে ইনক্লুড করতে পারতো, কিন্তু কিছু কিছু জায়গায় আসলে যে জিনিসটা স্যার বললেন যে যেমন একটা বিষয় আয়রনি, হ্যাঁ ভোটের পক্ষে সবচেয়ে বেশি সোচ্চার জুলাই সনদের পক্ষে এনসিপি এবং জামাত ইসলামী, কিন্তু সেই জায়গায় তারা যেটা সাইন করেছে সেইটার একটা নমুনা পর্যন্ত তারা দেখাতে পারেনি। এমনকি যে 30টা আসন ওনারা জামাতের কাছ থেকে নিয়েছেন, সেখানে আমি জানি না, মনে হয় দিলশানা একজন নাকি, এটা জোটের প্রার্থী না মনে হয় দিলশানা পারুলি। তার মানে আপনারা কি জোটের তরফ থেকে দিলশানা পারুলি মনে হয় একমাত্র নারী প্রার্থী? না, আরেকজন আছে ঢাকা 19-এ। আচ্ছা, ঢাকা 19 এবং ঢাকা 20। ঢাকা 19 এবং ঢাকা 20। তো যাই হোক, নাবিলা তাসনিদ এবং দিলশানা পারুল সাভার থেকে ইলেকশন করছে। আমার কাছাকাছি, আমি চাই যে দিলশানা পারুল বেরিয়ে আসুক, কারণ আমি চাই সংসদে নারী, আমি চাই যত বেশি বাংলাদেশের 54% নারী। আজকেও দেখবেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান উনি ভাষণ দেওয়ার ডামাডলের মধ্যে আছেন, কিন্তু সাব গেমসে যে নারীরা ভালো পারফর্ম করছে সেটার পোস্ট দিতে তিনি ভোলেননি। উনি ওনার পরিবারের সবাইকে নিয়ে কবর জিয়ারতে যাচ্ছেন, ওনার মেয়েকে নিয়ে যাচ্ছেন, নারীদেরকে উনি সামনে আনতে চান। সেই জায়গায় বিএনপি নারী প্রার্থীদেরকে, আরও বেশি প্রার্থীকে মনোনয়ন দেবে না, এটা মেনে নেওয়া খুব মুশকিল। এবং আমি রাজনীতি করলে হয়তো আমি তাদের সিদ্ধান্ত বিনা বাক্যে মেনে নিতাম, যেহেতু আমি রাজনীতি করি না, আমি মনে করি এটা আমি একমত যে না, এই জায়গায় আমার ক্ষোভের জায়গা আছে। কিন্তু ওইটাও দেখতে হবে যে ওনারাও চেয়েছিলেন যে অনেক বেশি নারীকে ইনক্লুড করতে, কিন্তু দেখা যাচ্ছে ওনারা নারীকে ইনক্লুড করার জন্য যেই রাজনীতিটা করতে চেয়েছিলেন, ওনারা যাদের ঘাড়ে রেখে মানে উঠে রাজনীতির ভোটের বৈতরণী পার হতে চাচ্ছেন, তাদের সাথে ওই নারীদের বনিবনা হলো না, সো সবাই দল থেকে বেরিয়ে গেল।
জোটের কারণেও অনেক জায়গায় এই ছাড়টা দিতে হয়েছে বিএনপিকে। আমি মনে করি বিশেষত রুমিন ফারহানার যে আসন, সেখানে জোটের এক গুরুত্বপূর্ণ সদস্যকে ছেড়ে দিতে হয়েছে। কিন্তু আরও অনেক জায়গায় দেওয়া যেত। আমি একেবারে সাদা চোখে পুরোটাই বিএনপিকে আমি ডিফেন্ড করছি না। আমি মনে করি যে যতটুকু তারা ওয়াদা করছে তার চেয়েও বেশি নারী প্রার্থীকে সামনে আনার সুযোগ ছিল এবার। ধন্যবাদ। এইবারই প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যম আসলে এতটা শক্তিশালী হওয়ার পরে দেশে নির্বাচন হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা এসেছে এখানে, সব মিলিয়ে আসলে এখানে নানান ধরনের প্রচার আছে, মিথ্যা তথ্যেরও প্রচুর ছড়াছড়ি আছে, দেশের বাইরে থেকে অনেকে এখানে ভূমিকা রাখছেন, প্রভাব রাখছেন। সব মিলিয়ে এটা আসলে কত বড় একটা ফ্যাক্টর হবে এই নির্বাচনে? ফ্যাক্টর বড় হবে, আবার বড় হবে না, দোনো দিকেই আপনি ব্যাখ্যা করতে পারবেন। কিন্তু ফ্যাক্টরের যে হবে সেটা এরই মধ্যে তো আমরা বুঝে গিয়েছি যে ধরুন এই নির্বাচনই হচ্ছে প্রথমবার নির্বাচন। আমরা সর্বশেষ আমি যে নির্বাচন কাভার করেছি, আপনার সাথে কাভার করেছি, আপনি হয়তো পরে আরও অনেকের সাথেই নির্বাচন কাভার করেছেন, বাট আমি যেটা করেছি 2014 সালের যে নির্বাচন, সেই সময় আমরা কি করতাম, একটা স্যাটেলাইট গাড়ি নিয়ে যেতাম এবং কেন্দ্রে কেন্দ্রে ওখান থেকে যা তথ্য পেতাম আমরা সরাসরি দেখাতাম। এরপরে হয়তো আপনি আরও করেছেন, সেগুলো নির্বাচন হয়তো ওইভাবে ছিল না। কিন্তু এখন কি, এখন তো কিংবা তারও আগে 14-র আগেও যে নির্বাচন যেগুলো হয়েছে সেগুলো কি হয়েছে, আমরা পত্রপত্রিকায় দেখতাম যে না কোথায় এটাকে কি বলে জনসভার ছবি, কার জনসভার ছবি বড় কে, সেগুলো আমরা দেখতাম পত্রপত্রিকায়। কিন্তু এখন তো কি, মানুষ ওই ড্রোন দিয়ে তো তালগাছের উপর থেকে দেখাচ্ছে যে না এই হচ্ছে তোমার সাইজ, এই হচ্ছে আমার সাইজ। আবার কোন প্রার্থী কাকে টাকা দিচ্ছে, কোন দরজায় যে টোকা মারছে, কি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে, এ সব কিছুই তো এখন একেবারে মুহূর্তের মধ্যে চলে আসছে। 2 কোটি মানুষের হাতে হাতে মোবাইল। সুতরাং এটার একটা প্রভাব আছে। সেই প্রভাবের কারণে আমি দেখি মানুষ যেমন সচেতন হচ্ছে, আবার আমি দেখি যে এর অপব্যবহারও হচ্ছে। যেমন এআই দিয়ে যেসব প্রচারণা তৈরি করা হচ্ছে, যেগুলো লক্ষ লক্ষ মানুষ শেয়ার করছে এবং একেবারে ভুয়া ইনফরমেশন সেখানে আছে। তো এইগুলা দেখুন, এগুলো আমি মোটা দাগে মনে করি যে এটা নির্বাচন কমিশন এবং সরকারের ব্যর্থতা, যে এবং আইসিটি মন্ত্রণালয় যারা এআই এর ভূমিকা কি হবে সেটা নিয়ন্ত্রণ করতে না পারা। কারণ হলো ডিজিটালি রাইট নামক একটি প্রতিষ্ঠান 3 মাস না 4 মাস আগে তারা গবেষণা করে দেখিয়েছে যে এই নির্বাচনে এআই এর যে মিস ইউজ এবং মিস ইনফরমেশন সবচেয়ে বড় বাজে ভূমিকা পালন করবে। কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখছি যে এখন যে এর মাধ্যমে বানানো ভিডিও এবং নানান রকম প্রচারণার ছবি, সুতরাং এটা একটা ঝুঁকিপূর্ণ। এর সাথে যোগ হয়েছে নানান রকম ফটকা ফুরিয়াদের সোশ্যাল মিডিয়ার প্রচারণা। আপনি দেখেন শিক্ষিত মানুষ, কেউ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, আমাদেরই সাবেক সহকর্মী টর্মী কেউ, কিন্তু তারা এমনভাবে নগ্ন প্রচারণা চালাচ্ছে যে এগুলো একটা ইম্প্যাক্ট তৈরি করছে। কিন্তু আমি বলছি যে প্রথমে স্বীকার করছে যে এটার একটা ইম্প্যাক্ট আছে, আবার যে ইম্প্যাক্ট নেই সেটার সবচেয়ে বড় প্রমাণ হলো যে আপনাকে দেখতে হবে এই যে 2 কোটি মোবাইলের বাইরেও বাংলাদেশের মানুষের জনসংখ্যা প্রায় 20 কোটি। আপনার মোবাইল আছে 2 কোটি, তার পরিবারের আরও 4-5 জন করে মিলে, কিন্তু এইটার বাইরেও ব্যাপক জনগোষ্ঠী আছে। এবং যা দেখানো হচ্ছে এটাই যে তারা বিশ্বাস করতেছে, এরকম মানুষের যে সংখ্যাগরিষ্ঠ এটা আমি বলবো না বলেই এত প্রচার অপপ্রচারের পরেও আপনি দেখবেন যে এই জনসভাগুলো যেখানে হচ্ছে সেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে এবং বাতাস, বয়ান, নির্বাচনী বয়ান এগুলো উল্টে যাচ্ছে। সুতরাং উল্টে যাচ্ছে আমি এই কারণে বলছি যে এতদিন পর্যন্ত যে সোশ্যাল মিডিয়ার প্রচারণা সবই তো বিএনপির এগেনস্টে ছিল। বিএনপি ভারতের দালাল, বিএনপি চাঁদাবাজ, বিএনপি খারাপ, ওই খারাপ, সব কিছু। সেই হিসেবে তো বিএনপির এই বিপুল জনসমর্থন মাসে দেখারই কথা না। কিন্তু আপনি দেখেন বরঞ্চ আমরা উল্টাতে দেখছি ড্রোন ফুটেজে যে জামায়াতে ইসলাম এবং অন্যান্যরা যেখানে যাচ্ছে পেছন দিকটা খালি পড়ে আছে। সেখানে বিএনপির জনসভাগুলো লোকারণ্য টুইটো। আপনি মনে করেন যে এগুলোকে পয়সা দিয়ে আনানো হচ্ছে? তাদের উচ্ছ্বাস, রাস্তার 2 পারে যে 10-15 বছরের ছেলে মেয়ের যে হাত উঁচা করে অভিবাদন জানাচ্ছে তাদের নেতাকে, তো এগুলো সোশ্যাল মিডিয়ার যে প্রভাব সেটা তো একদম কমপ্লিটলি এই সোশ্যাল মিডিয়ার যে প্রভাব, যে মানুষ ব্যক্তি জীবনে তারা যে এটাকে ইগনোর করছে সেটার প্রমাণ। সুতরাং আমি মনে করি এটা নেগেটিভ পজিটিভ দোনোটার দিকই আছে এবং দোনোটার দিকেই থাকবে। আপনার আলো যেমন থাকবে অন্ধকারও থাকবে, এটাই শাশ্বত নিয়ম। তুষার, সামাজিক যোগাযোগ মাধ্যম আসলে কি ভূমিকা সামাজিক রাখছে? যোগাযোগ মাধ্যমের আগে একটা রেসপন্স করা প্রয়োজন, মানে এটা না করলেই না। সেটা হচ্ছে রুমিন ফারহানা আপার প্রসঙ্গ। যখন মানে আমরা অনেক কথা বলতে পারি, কিন্তু বাস্তবতা হচ্ছে যখন বিএনপির কেউ ছিল না তখন রুমিন ফারহানা একা বিএনপির পক্ষে এবং আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে টকশোতে
তার অবস্থান আমরা দেখেছি, খুব তীব্র ছিল সেটা, এবং এভাবেই তিনি সারা দেশে জনপ্রিয় হয়েছেন। এখন আপনি বললেন যে জোটের একজন গুরুত্বপূর্ণ নেতা জুনায়েদ আল হাবিবি, তার নিজের বক্তব্য কি, যে আমি এখানে আসি নাই, তারেক রহমান আমাকে ভেজা হে, মানে আমাকে পাঠিয়েছেন এখানে, এবং আমাকে আপনারা রোহিঙ্গা ভাববেন না। অর্থাৎ তিনি তো ওখানকার লোকাল না, একজন মানে এখন আপনি ইসলামপন্থা নিয়ে এত কথা বলেন, তো এরকম একজন ইসলামপন্থী নেতাকে এবং যার বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কিত মন্তব্য আমরা দেখেছি, তাকে ওখানে স্থান দেওয়ার জন্য রুমিন ফারহানাকে আপনি স্যাক্রিফাইস করেছেন এবং বহিষ্কার করেছেন। না না, সুরত ভাই, ইসলাম পন্থা নিয়ে কিন্তু বিএনপি কিংবা আমার বিরোধ নাই, কিন্তু না, মানে আমার যেটাকে বিরোধ আপনারা- হচ্ছে যেটাকে আপনারা প্রকৃত সবসময়- ইসলাম এবং জামায়াতে ইসলামের ওকে, পন্থার এই যে- সাথে, এই যে- যেটা বাংলাদেশের মানে সংখ্যাগরিষ্ঠ বিএনপি মানুষ তো এখন মনে মৌলবাদকে করে। ইস্যু করার চেষ্টা করে। তো আপনি দেখবেন যে বাংলাদেশের ইসলামপন্থী দলগুলোর মধ্যেও বিভিন্ন ধরনের মাত্রাগত পার্থক্য আছে। তো জমিয়ত উলামায়ে কিন্তু মাত্রাগত দিক থেকে অনেক কট্টর একটা দল, যেটা বিএনপির মানে জোট সঙ্গী, ঠিক আছে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ফলে এবং সেখানে আপনি স্যাক্রিফাইস করলেন আসলে রুমিন ফারহানাকে, শুধু সেটা না, তাকে বহিষ্কার করেছেন, সেটা তাকে এত ক্ষুব্ধ করেছে যে তিনি স্বতন্ত্র নির্বাচন করছেন। আমরা তার সাফল্য কামনা করি। সোশ্যাল মিডিয়ার প্রসঙ্গটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া, অফকোর্স সোশ্যাল মিডিয়া আমরা যতই অস্বীকার করি, সোশ্যাল মিডিয়া একটা ইম্প্যাক্ট তৈরি করবে। সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক বুদবুদ, অনেক ফ্যানা তৈরি হবে, সেটাকে সরিয়ে মানুষ তার মতো করে যাচাই বাছাই করবে, আবার অনেকে এটা দ্বারা প্রভাবিত হবে। তার কিছু প্রভাব ইতিবাচক, কিছু প্রভাব নেতিবাচক হবে। কিন্তু যেটা দেখা দরকার সেটা হচ্ছে যে, যেমন আজকেই আমি আবিষ্কার করলাম যে আমার নামে একটা গ্রুপ, সারোয়ার তুষার সমর্থক গোষ্ঠী, সেখানে সবই আসলে আমার জোটের বিরুদ্ধে পোস্ট, ঠিক আছে। তো এইগুলো কিন্তু স্যাবোটেজ করা হচ্ছে। তো এইটার ক্ষেত্রে যদিও নির্বাচন কমিশন কিংবা আচরণবিধিতে বলা আছে যে আপনার কোনগুলো অনুমোদিত পেজ কিংবা আইডি যেগুলো থেকে আপনার নির্বাচনী প্রচারণা হবে সেটা দিতে হবে, এর বাইরে সবগুলোর বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে, আমরা সেটা অলরেডি নজরে এনেছি প্রশাসনের। কিন্তু এই ঘটনাগুলো কিন্তু ঘটবে প্রত্যেকটা আসন কেন্দ্রিক, এবং নানা ধরনের প্রোপাগ্যান্ডা করা হবে, কাউকে নাস্তিক বানানো হবে, কাউকে মৌলবাদী বানানো হবে, এই সমস্ত চেষ্টা সোশ্যাল মিডিয়াতে হবে। এবং সোশ্যাল মিডিয়া একটা, আমরা যত যাই বলি, উত্তাপ ছড়াবে আসলে এবার নির্বাচনে, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। প্রত্যেক প্রার্থী কিন্তু আপনি দেখবেন, যেমন ধরুন প্রত্যেকটা দলের থিম সং আছে, প্রত্যেকটা দল কিন্তু তার থিম সং তৈরি করছে, আবার প্রত্যেকটা আসনে প্রার্থীরা হচ্ছে নিজস্ব গান তৈরি করছেন, ইশতেহার, ডিজিটাল ইশতেহার প্রকাশ করছেন, এগুলো ঘটছে। এগুলো কিছু, আমি যেটা বললাম যে কিছু প্রভাব ইতিবাচক হবে, কিন্তু যেগুলো নেতিবাচক প্রভাব, যেগুলো হেট স্পিচ ছড়াবে, যেগুলো বিভ্রান্তি ছড়াবে, যেগুলো আসলে প্রোপাগ্যান্ডা, এগুলো টার্ন ডাউন করার ক্ষেত্রে প্রশাসনকে, মানে আমি দেখি যেটা প্রশাসন হয়তো আন্তরিক, আমরা নজরে আনলে তারা একটা কিছু করার চেষ্টা করে, কিন্তু তাদের তো ওই মেকানিজম বা ওই লজিস্টিক্সই নাই। একজন জেলা রিটার্নিং অফিসার কি করবেন, কিংবা একজন নির্বাচন অফিসার, জেলার নির্বাচন অফিসার, আমি যখন দেখাবো যে আমার বিরুদ্ধে এই প্রচারণাটা, মানে মিথ্যা প্রচারণাটা চলছে, তখন তার কাছে কিন্তু আসলে, তিনি আন্তরিক হলেও তার কাছে আসলে লজিস্টিক্সটা নাই। এটা যেটা সাহেব বলেছেন, আমি এটার সাথে একমত যে এটার ক্ষেত্রে আমাদের আইটি ডিপার্টমেন্ট, আইটি মিনিস্ট্রি এবং সরকারের অন্যান্য সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্টগুলো আছে তাদেরকে আরও বেশি ইকুইপড হওয়া দরকার ছিল আরও আগেই। কারণ সোশ্যাল মিডিয়াটা আমাদের লাইফের একটা অনিবার্য বাস্তবতা, আজকে নতুন না। এটা অন্তত বাংলাদেশে 2013 সাল থেকে মানে পার্ট অ্যান্ড পার্সেল অফ পলিটিক্স, অন্তত সোশ্যাল মিডিয়া। আওয়ামী লীগ আমলে রাজনীতি ছিল না, শুধু সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগের ক্রিটিসিজমই ছিল। ফলে এটাকে যতটা প্রস্তুতির সাথে মোকাবেলা করা বা এটার ব্যাপারে ইকুইপ থাকা দরকার ছিল, সেটা কিন্তু সরকারের সেই মাত্রায় নাই, এবং সেখানে আমি যথেষ্ট পরিমাণ সরকারের ইনডিফারেন্সই দেখতে পাই, এটাই বলবো। জি, জনাব শাহেদ আলম, খুব সংক্ষেপে যদি আর কিছু যোগ করার থাকে। না, এটাই এখন নতুন করে যোগ করার কিছু নাই। সেটা হলো যে এই নির্বাচন নিয়ে অনেক কথা, অনেক ডামাডোল, অনেক রকম সংশয় এগুলো ছিল, কিন্তু আমরা সবাই মিলে যে নির্বাচনমুখী, এবং নির্বাচনে যে উনি শরৎ তুষার যেটা বললেন, এখনো মানুষ জিজ্ঞাসা করে, বলছিলেন যে না নির্বাচন হবে কিনা। দেখুন, একটা একেবারে সবচেয়ে স্ট্যাবল সরকারের অধীনেও যদি কোনো নির্বাচন হয়, নির্বাচনের আগের দিন পর্যন্ত এই প্রশ্ন থেকে যায় নির্বাচন হবে কিনা। নির্বাচন হওয়ার পরে মানুষের প্রশ্ন থাকবে এই সরকার টিকবে কিনা। সো এই ধরনের জিনিস আছে, এগুলোর মধ্য দিয়েও যে নির্বাচনের ট্রেনে বাংলাদেশ, এবং নির্বাচন যে হবে, এবং আমি সবসময় বলে এসেছি নির্বাচন হইতে হবে, যেভাবেই হোক নির্বাচন হইতে হবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।